অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল সুমিত। ফেরার পথে একগুচ্ছ রজনীগন্ধা কিনে নিল। সুতপার রজনীগন্ধা খুব পছন্দের। রজনীগন্ধা গুচ্ছ দিয়ে সারা বাড়ি সাজিয়ে রাখে ও কোনো বিশেষ দিনে। আজও তো ওদের জীবনে একটা বিশেষ দিন, আর তাই সুতপা খুশি হবে বলেই একটু বেশি করেই রজনীগন্ধা কিনল। আজ কত বছর পর ওদের জীবনে সুন্দর দিনটা এলো। কত অপেক্ষার পরেই সুখবর এলো ওদের দাম্পত্য জীবনে। অফিস যাওয়ার পথেই ডক্টর রায়চৌধুরীর চেম্বারে গিয়েছিলেন সুতপার রিপোর্টটা আনতে। ডক্টর রায়চৌধুরী সুতপার ব্যাপারে কোনো রিস্ক নিতে চায়নি, তাই তার ক্লিনিকেই সমস্ত রিপোর্ট দেখে তবেই কনফার্ম হয়েছিল সুতপার ব্যাপারে। সুতপা ওদের বিয়ের 10 বছর পর সন্তান জন্মগ্রহণ হলো। কত বড় খুশির খবর এটা ওদের জীবনে, সেটা সুমিত আর সুতপা ছাড়া কেউ জানে না। ওদের বিয়ের 5 বছর পরেও যখন সন্তান হয়নি, তখন শ্বশুরবাড়িতে সবাই কম গঞ্জনা অপমান করেনি সুতপাকে। সুমিত কত বুঝিয়েছিল সেই মুহূর্তে ওর মা, বাবা, বাড়ির লোকজনকে, কিন্তু ওরা কিছুতেই এই ব্যাপারে আপোষ করতে রাজি হয়নি। পদে পদে সুতপাকে অপমান করা ছাড়া সুমিতের মনটাকেও ওর বিরুদ্ধে বিষিয়ে দিতে চেয়েছিল ওর বাড়ির লোক। সুমিতকে এটা পর্যন্ত বলেছিল সুতপাকে ডিভোর্স করে যেন অন্য মেয়েকে বিয়ে করে, যে ওকে পিতৃ সুখের আনন্দ দিতে পারবে। এই বাজা মেয়ে মানুষের সঙ্গে থেকে কেন নিজের জীবনটাকে নষ্ট করেছিস বলতো? তুই কি এমন রূপে তোকে বশ করেছে ও? আমরা তোকে আরো ভালো মেয়ে দেখে বিয়ে দেব। সুমিতকে যখন এই ধরনের কথা ওর দিদি শোনাচ্ছিল, সুমিত আর থাকতে না পেরে সেদিন রাতেই সুতপাকে বলেছিল এই বাড়িতে ওরা আর থাকবে না। যে বাড়িতে ওর স্ত্রীকে এই ভাষায় অপমান করা হয়, যে বাড়িতেও কিছুতেই আর থাকবে না। আর তাই পরের দিন সকালেই সুমিত সুতপাকে সঙ্গে নিয়ে প্রথমে ওর বাপের বাড়ি গিয়েছিল। তারপর ওখান থেকেই একটা ঘর দেখে সুতপাকে সঙ্গে নিয়ে ওদের দুজনের নতুন সংসার শুরু করেছিল, যেখানে সুতপাকে কেউ কখনো অপমান করবে না, এই বলে যে ওর বাচ্চা হয়নি। অথচ সুমিত জানে কথা যে সুতপা বিয়ের পর থেকে কত সুন্দরভাবে সকলের সঙ্গে মিলেমিশে ছিল। কখনো কোনো ব্যাপারে ও অভিযোগ করেনি। সুমিতের বাবা মায়ের দেখাশোনা থেকে শুরু করে ওর বিবাহিতা দিদির যখন তখন ওদের বাড়িতে চলে আসা সব কর্তব্য সুতপাকে মুখ বুঝে পালন করত। এমনকি দিদি সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় সুতপা ওদের রাতের খাওয়ার পর্যন্ত বানিয়ে দিত। অথচ এই দিদি সুতপার বাচ্চা হয়নি বলে কত রকম ভাবে ওকে কথা বলেছে। সুমিতের এ কথাও মনে আছে, সে বছর ওর ছোট্ট বোনের সাত ভক্ষণের অনুষ্ঠানে সুতপা সারাদিন খেটে কত রান্না করেছিল বোনের জন্য, বাকি সকলের জন্য। কত খুশি ছিল, খুব যত্ন করে বোনের জন্য সাত ভক্ষণের থালা সাজিয়ে দিয়েছিল, নিজের হাতে তৈরি করা বিভিন্ন পদের রান্না দিয়ে। থালাটা বোনকে ধরে দিয়ে বেচারি দাঁড়িয়েছিল ওখানে। ঠিক তখনই বড়দি আর মা মিলে ওকে সবার সামনে একথা বলে সব সরে যেতে বলেছিল যে ও থাকলে নাকি বোন আর তার গর্ভের বাচ্চার জন্য অশুভ হবে। সুতপা সেদিন দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গিয়েছিল। সুমিত ওর পিছন পিছন গিয়েছিল ঘরে। সুতপা সুমিতকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিল সেদিন। আজ সুতপার সেসব কষ্টের অবসান হলো। ওর কোল আলো করে ওর ঘরেও আসবে নতুন অতিথি। ডক্টর রায়চৌধুরীর পরামর্শে সুতপা ঠিক সেভাবেই সাবধানে ছিল, যেভাবে ওকে থাকতে বলা হয়েছিল। আজ সুতপার সাত ভক্ষণের অনুষ্ঠান। সুতপার আবদারেই সুমিত ওর মা, বাবা, দিদি, বোন সবাইকে আসতে বলেছে। যতই যা হোক সুতপা মনে করে ওদের বংশেরই প্রথম সন্তান আছে, আর তাই ওদেরকেও সমান অধিকার আছে ওদের উত্তরাধিকারী সূত্রে আশীর্বাদ করার। ডক্টর রায়চৌধুরী পরের দিনে সিজারের ডেট দিয়েছিলেন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে সুতপা অসহায়ের মতো তাকিয়েছিলেন সুমিতের দিকে। সুমিত ওর হাত দুটো ধরে ওকে সাহস দিচ্ছিল। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডক্টর রায়চৌধুরী বলেছিল, সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে তোমার। সুমিত আনন্দে কেঁদে ফেলেছিল। সুতপার জ্ঞান আসার পর যখন ছোট্ট পুতুলের মতো বাচ্চাটাকে ওকে দেখানো হয়েছিল, ওর বুকের কাছে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য, এক অনুভূতির সঞ্চার হয়েছিল ও সারা শরীরের মনে। মাতৃত্বের অনুভূতি সত্যি বলে প্রকাশ করা যায় না। এই অনির্বাচনীয় সুখকে শুধুমাত্র উপলব্ধি করা যায়।